5ই আগস্টের পর আমরা প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে মত বিনিময় করেছি। তো সেখানে ছাত্রদল সহ আমরা সবাইকে দাওয়াত দিয়েছি, কিন্তু ছাত্রদল সেখানে কম্বাইন্ড যে প্রোগ্রামটা হয়েছে কালেকটিভলি সেখানে আসেনি। যে ছাত্রদলকে আসলে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে সেটা একটা মিসগাইড হচ্ছেন তারা। একদিকে হচ্ছে দায় চাপানোর রাজনীতি, আরেকদিকে হচ্ছে নিজস্ব এজেন্ডা নিয়ে হাজির হওয়ার রাজনীতি। তো শিক্ষার্থীরা তো ওই জিনিসটাকেই গ্রহণ করছে। গতকালকের ঘটনা যে আপনাদের লোগোতে আল্লাহর নাম সরিয়ে ফেলেছে, এটি কি মানে কি আপনারা কি আল্লাহর পথ থেকে সরে গেলেন, ব্যাপারটি কি এরকম? আপনি একটা বড় ভুল করছেন। সেটা হলো ছাত্র শিবির এবং আমি জানি আদর্শিকভাবে আমাদের মিল রয়েছে, এটা মিল সত্য রয়েছে, কিন্তু সংগঠন আমাদের সংগঠন আলাদা, সংবিধান আলাদা এবং সিদ্ধান্ত গ্রহণের ফোরাম আলাদা, সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার আলাদা, সবকিছু আলাদা। শিক্ষার্থীরা আসলে আগের ধারার যে ফ্যাসিবাদী কায়দার রাজনীতি এটাকে পছন্দ করছে না। শিক্ষার্থীরা ফিল করেছে যে ছাত্র শিবিরের সক্ষমতা রয়েছে একটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং নতুন ধারার যে রাজনীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ছাত্র শিবির বিগত 15 বছর যে সবচেয়ে মাজলুম এবং সবচেয়ে নির্যাতনের এবং সবচেয়ে বেশি রোষানলের শিকার হয়েছে আমরা। আমাদেরকে অন্য কোনো বিষয় দিয়ে ব্লেম দিতে পারছেন না, অথবা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছেন না। তখন আপনি একটা নিয়ে আসলেন গুপ্তা। তারা তো তাদের প্রত্যেকটা প্রোগ্রাম বলুন, বক্তব্য বলুন, সব ক্ষেত্রে শিবির গুপ্ত এই একটাই টার্ম তাদের। এরপরে হচ্ছে আবার সেই ধরুন ওই যে যেটা আওয়ামী লীগ করেছে, চেতনাকে এক ধরনের কার্ড হিসেবে ইউজ করেছে। আমি তো প্রায় জায়গায় এমন হয়েছে যে আমার কিছু কিছু আচরণের কারণে কোনো কোনো সমালোচক আমাকে বলছে যে ছাত্র দলের প্রতি আপনাদের এই সমস্ত ধৈর্য দেখে আমাদের মেজাজ খারাপ হয়ে যায়। আমি যখন 2015 সালে কারাগারে ছিলাম, ছাত্র দলের অনেককে পাইছি, তারা প্রচুর নির্যাতনের শিকার ছিল। যুব দলের অনেককে পাইছি এবং এখনো পর্যন্ত তাদের সাথে আমাদের একটা ইন্টিমেসি আমরা রক্ষা করে চলি। এতগুলো মানুষকে হত্যা করলো, বাংলাদেশকে এভাবে করে ধ্বংস করে দেওয়া হলো সবকিছুকে। তো সে জায়গায় সাকিব আল হাসান আবার ঠিক আগের কায়দায় তিনি ওনার যে অপরাধ সেটার উপরে খুব ইস্তেকামাত থেকে, স্টিল থেকে কথা বলছেন। এটা সম্পূর্ণ মিথ্যাচার এবং এটা মনে করি একটা মাজলুম সংগঠনের উপর এর চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না। এবং এটার জন্য দেখেন আপনি, এটার জন্য আমরা কিছু বলবো না, আমরা কিছু করব না, এবং এটার পরিণতিটা জাস্ট কিছুদিনের মধ্যে তারা এই বাংলাদেশের মানুষের কাছ থেকে পাবে এই জাতীয় কাজগুলোর জন্য। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানটি সাক্ষাৎকারকে দেখবার জন্য। আপনারা দেখছেন আমার সাথে আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি, আমাদের স্নেহের সবার ভালোবাসার একজন মানুষ, জাহিদুল ইসলাম। জাহিদ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনিও আশা করি ভালো আছেন? জি, এই প্রথম আমরা মনে হয় দুজন পাশাপাশি বসে ফেসবুকে কথা বলছি। এর আগেও আপনি ফেসবুকে এসে কথা বলেছেন। আমি আমার সাথে কথা বলবার বিশেষ কিছু কিছু কারণ রয়েছে। বর্তমানে রাজনৈতিক যে সারা দেশের জাতীয় রাজনীতির অবস্থা এবং বিশেষ করে আপনাদের সাম্প্রতিককালে শেষ হওয়া ডাকসু এবং সামনে রাকসু হতে যাচ্ছে, চাকসু হতে যাচ্ছে, এসব বিষয়গুলো নিয়ে যেমন পজিটিভ অনেক আলোচনা রয়েছে, পাশাপাশি আবার বিতর্ক কিছু রয়েছে। যেটি লেটেস্ট বিতর্ক যতটুকু শুনেছি আমরা, যে নীলক্ষেত থেকে আপনার ব্যালট ছাপানো হয়েছে, এ ধরনের কথা শুনেছি। এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনারা বলেছেন যে আপনারা নীরবে নীরবে গোপনভাবে কাজ করেছেন। এই গোপন শব্দটা নিয়ে কিন্তু বেশ ট্রল হচ্ছে যে আপনারা গুপ্ত সংগঠন করেন, গুপ্ত কাজকর্ম করেন। আসলে কি গোপনভাবেই কাজ করেছেন বলে এটা সম্ভব হয়েছে? কিন্তু ছাত্রদল গোপনভাবে কাজ করেনি, তারা প্রকাশ্যে কাজ করেছে, যে কারণে ছাত্রদলের একটা ভরাডুবিগুলো এসে। কিন্তু আপনাদের এই গোপন কাজটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? আর তারা ব্যর্থ হয়েছে এটা কি আসলে প্রকাশ্যে ছিল বলেই? এরকম জায়গায় আপনার মন্তব্য কি? জি, ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত ফেস দ্য পিপলের সকল দর্শকদেরকে ধন্যবাদ, পাশাপাশি আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনার প্রতি আমার সম্মান। বিগত 15 বছর আপনি এই প্ল্যাটফর্ম থেকে যেভাবে বাংলাদেশের ফ্যাসিবাদের ইস্যুগুলো নিয়ে অ্যাড্রেস করেছেন, ডিল করেছেন, এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনার
আপনার এবং আপনার এই প্ল্যাটফর্মের যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা ছিল, এর জন্য আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। ধন্যবাদ। যে প্রসঙ্গটি নিয়ে এসেছেন যে ছাত্র সংসদ নির্বাচন, দুটি প্রসঙ্গ এখানে। প্রথমত হচ্ছে কারচুপি অথবা ব্যালট পেপার নিয়ে। আমার মনে হয় এটা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের জায়গা থেকে ব্যাখ্যা দিয়েছেন, এবং বিশ্ববিদ্যালয় ভিসি এর আগে নির্বাচন কমিশনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তারাও এই ব্যাখ্যাগুলো দিয়েছেন। আর এটা ব্যাখ্যা দেওয়ার এখতিয়ারটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং তাদেরই দায়িত্ব বটে, তারা এই বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছেন। ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা মনে করছি যে বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে এবং ইতিহাস হয়ে থাকবে যে ফ্যাসিবাদের দীর্ঘ একটি জাতাকল থেকে মুক্তির পর বাংলাদেশে ডাকসুর মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচন হয়েছে। এবং আপনি দেখেছেন যে স্বতঃস্ফূর্ততা ছিল, দীর্ঘ লাইন ছিল প্রত্যেকটা ভোট কেন্দ্রে, ছাত্র হোক ছাত্রী হোক প্রত্যেকটা জায়গায়। তো এই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পর যে অভিযোগ, অথবা আমরা দেখেছি বিকেল বেলার দিকে ছাত্রদল সহ কিছু বাম সংগঠন তারা এক ধরনের কেওস তৈরি করার চেষ্টা করেছে, এক ধরনের মব তৈরি করার চেষ্টা করেছিল। এবং আমরা সেটাও দেখেছি নির্বাচন চলাকালীন মুহূর্তে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এবং বিশ্ববিদ্যালয় শাখার তারা ভিসির সাথে দেখা করে কিছুটা উদ্ধতপূর্ণ আচরণও করেছে, যেটা মিডিয়ার মাধ্যমে সারা দেশে সবাই জেনেছে এবং সবাই বিষয়টাকে বেশ নিন্দাও জানিয়েছেন। তো আমাদের যেটা সমস্যা সেটা হলো আসলে আমরা একটা কালচারের মধ্য দিয়ে এসেছি, আর রাজনৈতিক এই কালচারটা আমরা ভালোভাবে তৈরি করতে পারিনি। একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্মানের জায়গা, উদারতার জায়গা, বরং সবসময় আমরা কাদা ছোড়াছড়ি, এরপরে হচ্ছে বিষোদাগার, একজন একজনকে হেয় প্রতিপন্ন করা, এই কালচারের মধ্য দিয়ে আমরা এসেছি। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যে জুলাই আগস্টের পর এই কালচারগুলো পরিবর্তন হবে এবং নতুন ধারার রাজনীতির সূচনা সবার মধ্যে থেকে আসবে। কিন্তু দুর্ভাগ্য হলো যে ঠিক আগের ধারার মতোই নির্বাচনে যখন হেরে যাওয়া অথবা কোনো কারণে নির্বাচনে বিজিত হওয়া, তো তাদের পক্ষ থেকে কোনো না কোনো ভাবে একটা অভিযোগ উত্থাপন করা, এরপরে সেটাকে বিতর্কিত করা, এই প্রচেষ্টাগুলো অতীত হয়েছে। কিন্তু আবারও আমরা সেই পথের দিকে যাচ্ছি, আমাদের লক্ষ্য দেখছি যেটা। তো এটাকে আমি মনে করি শুধুমাত্র যৌক্তিক বলে মনে করেন না? সেটা যৌক্তিকতা তো আপনারাই দেখছেন, মানুষ সাধারণ শিক্ষার্থীরা সবার কাছ থেকে যখন মতামত নেওয়া হচ্ছে সবাই স্বতঃস্ফূর্ততার কথা বলেছে। এখন আপনি ইলেকশন চলাকালীন, আমি যদিও এটি পুরনো আলোচনা তারপরও যেতে যাচ্ছি না, তারপরেও বলতে যাচ্ছে সেদিন কয়েকটি বিষয় তো বেশ বিতর্ক তৈরি করছিলই, এই নিয়ে তো আমরা মোটামুটি সকল মহলেও কথা বলেছি। এবং আপনাদের বিশেষ করে যে গুপ্ত সংগঠন বলা হয়, আমি কথাটি আমি এই প্রসঙ্গে আসছি জাস্ট যে এই যে কালচার, আসলে এখান থেকে আমরা বের হতে পারিনি। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাখ্যা দিয়েছেন, আমি শুরুতে বললাম তাদের অভিযোগগুলো, এবং এটা তাদেরই দায়িত্ব, তারা সেটা ব্যাখ্যা দিবেন এবং নিবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান যিনি, তিনি তো নাকি আপনাদের পন্থী, তিনি তো নাকি আপনাদের পক্ষে কাজ করেছেন। এখন সেটা তো উনি নিজে বলেছেন যে উনি কোনো পন্থী না, এরপরেও যদি সেটা আমাদের পন্থী বলা হয়, অথবা নির্বাচন কমিশনে যারা ছিলেন আপনি খোঁজ নিলে দেখতে পাবেন সবাই সাদা দল এবং বিএনপি কে সরাসরি ওন করেন এবং বিএনপির মতাদর্শ তাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করা সবকিছুই করেছেন। এখন আমি যখন অভিযোগ দিচ্ছি, আমার তো আমার দলের লোকজনের প্রতি অভিযোগটা চলে যাচ্ছে, সে বিষয়টা তারা ডিল করবেন। এটা আমাদের অভিযোগের অবশ্যই আমি মনে করি যৌক্তিক একটি জবাব, এবং সেটা দিয়েছেন, আরো প্রয়োজন হলে সেটা দিবেন। আর যেটা গুপ্তের বিষয়টা বলেছেন, দেখুন ছাত্র শিবির বিগত 15 বছর আপনি যদি এটাকে একাডেমিকলি বিশ্লেষণ করেন অথবা কোনো গবেষণা করেন, এটা নিঃসন্দেহে উঠে আসবে যে সবচেয়ে মাজলুম এবং সবচেয়ে নির্যাতনের এবং সবচেয়ে বেশি রোষানলের শিকার হয়েছে আমরা বিগত ফ্যাসিবাদের সময়। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি সারা দেশের কথাই বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ভাইদেরকে এমনও হয়েছে যে তারা পরীক্ষা দিয়ে শেষ করে ছাত্র জীবন শেষ করতে পারেনি। বাট এমন ভাইরা হয়েছে তাদেরকে ছাত্রলীগের নেতার লিস্টের মধ্যে আপনার ছাত্র শিবিরের প্রধান যারা এখন বর্তমানে আছে তাদের নাম দেখা গেছে। দেখুন ভাই, আসলে এই বিষয়গুলো তো আমরা অনেকবার ব্যাখ্যা দিয়েছি, আপনাদের সেটও আমি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এখন এই যে বিজয়ের একটি সুযোগ আপনারা পেয়েছেন, এর পেছনে সেই গোপন ভাবে রাজনীতি করেছেন, এটারই একটা পেয়েছেন, আপনার ফলাফল পাচ্ছেন, এটি কতটুকু নৈতিকতার জায়গা থেকে? আপনার জায়গা থেকে আপনি কি এটাকে যৌক্তিক মনে করেন যে একটা জিনিস গোপন কাজ করে এভাবে করে রেজাল্ট? আপনি শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করতে পারেন। এখানে ধরুন আমাদের জনশক্তি কতজন, আমাদের আগের একটা কাজের ফর্মুলা ছিল হচ্ছে আমরা ওপেন কাজগুলো করতে পারতাম না, প্রোগ্রাম করতে পারতাম না, আমরা ম্যান টু ম্যান দাওয়াতি কাজ করতাম। আপনি আমাদের কর্মসূচি দেখতে পারেন, কর্মপদ্ধতি দেখতে পারেন। তো সেই প্রক্রিয়া আমরা আমাদের এত কষ্ট, এত কাঠিন্যতা, এত কিছুর পরে কাজগুলো চালিয়ে গিয়েছি। এটা তো বরং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যে আপনারা
আপনারা কিভাবে করে এত কিছু চ্যালেঞ্জকে মোকাবেলা করে টিকেছিলেন, এটা তো আপনি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন। সেটা না করে আপনি যখন এখন আমাদের অন্য কোনো রাজনীতি, আমাদেরকে অন্য কোনো বিষয় দিয়ে ব্লেম দিতে পারছেন না, অথবা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছেন না, তখন আপনি একটা নিয়ে আসলেন গুপ্ত। এখন শিক্ষার্থীরা কি এই জিনিসটা গ্রহণ করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে শিবিরের রাজনীতির সাথে সরাসরি জড়িত, তো তারা তো শিবিরকে সমর্থন করছে, এবং কেন সমর্থন করছে সেটাও তারা বলেছে, তাদের ব্যাখ্যা এসেছে যে শিবিরকে তারা নিরাপদ মনে করছে তাদের জন্য। এরপরে আমাদের যে কার্যক্রমগুলো আপনি দেখেন, জুলাইকে ওন করে, এরপরে জুলাই রিলেটেড আমরা যতগুলো প্রোগ্রাম করেছি, শিক্ষার্থীদের ছাত্র কল্যাণমূলক ইস্যুতে আমরা যেভাবে ডিল করেছি, তাদেরকে একাডেমিক ইস্যুগুলোতে আমরা যেভাবে ডিল করেছি, তো সবকিছু মিলে শিক্ষার্থীরা ফিল করেছে যে ছাত্র শিবিরের সক্ষমতা রয়েছে একটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং নতুন ধারার যে রাজনীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা আসলে আগের ধারার যে ফ্যাসিবাদী কায়দার রাজনীতি, এটাকে পছন্দ করছে না। একদিকে রাজনীতি হচ্ছে দখলদারিত্বের, আরেকদিকে সেবামূলক। এখন শিক্ষার্থীরা কোনটাকে গ্রহণ করবে? সেবামূলককে গ্রহণ করছে। একদিকে হচ্ছে দায় চাপানোর রাজনীতি, আরেকদিকে হচ্ছে নিজস্ব এজেন্ডা নিয়ে হাজির হওয়ার রাজনীতি। তো শিক্ষার্থীরা তো ওই জিনিসটাকেই গ্রহণ করছে। একদিকে কাদা ছোড়াছুড়ি, আরেকদিকে হচ্ছে সত্যকে নিয়ে, সাথে নিয়ে, সবাইকে নিয়ে, সবার মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার। আপনি দেখবেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 তারিখের পর অনেকগুলো প্রোগ্রাম করেছি, আস্ক শিবির নো শিবির, এরপরে মিটস দ্য ব্রিলিয়ান্স। আমরা মেধাবীদের মুখোমুখি হয়েছে, তারা ইচ্ছা মতো আমাদেরকে কোশ্চেন করতে পারছে, আমরাও সেটাকে আনসারগুলো দেওয়ার চেষ্টা করছি। আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলোকে গবেষণা করেছি, তাদের আসলে রিয়েল সমস্যাগুলো কি, সেই সমস্যাগুলো ধরে অ্যাড্রেস করেছি। এখন আপনি ধরেন অন্যরা যারা জয়ী হতে পারেনি, তারা কি এই কাজগুলো কতটুকু করেছে? এখন তারা তো তাদের প্রত্যেকটা প্রোগ্রাম বলুন, বক্তব্য বলুন, সব ক্ষেত্রে শিবির গুপ্ত এই একটাই টার্ম তাদের। এরপরে হচ্ছে আবার সেই ধরুন ওই যেটা আওয়ামী লীগ করেছে, চেতনাকে এক ধরনের কার্ড হিসেবে ইউজ করেছে, পলিটিক্যাল কার্ড হিসেবে, অথবা দাবার গুটি হিসেবে ইউজ করেছে। তো ঠিক একই ধারার রাজনীতিটাকে আবার ফিরে আনতে চাচ্ছেন। তো শিক্ষার্থীরা আসলে এই রাজনৈতিক ধারার যে নতুনত্ব, সেটাকে মেনে নিয়েছেন, পছন্দ করেছেন, আর যেটা আগের ধারা সেটাকে প্রত্যাখ্যান করেছেন। এই ক্ষেত্রে আপনি ছাত্র দলের এই পরাজয়টাকে কিভাবে দেখেন? তারা তো প্রকাশ্যে রাজনীতি করেছে, তারা হয়তো আপনাদের মতো করেনি, কিন্তু তাদের ওই দেখুন, আমি 5 তারিখ আমাদের ডাকসুর বিজয়ের ঠিক পরের দিন সকালেই এটা বলেছি, মিডিয়াতে বলেছি, আমি পার্সোনালি স্ট্যাটাস দিয়েও সেটা জানিয়েছি, যে কোনো জায়গাতে আসলে জয় পরাজয়। ছাত্র দলও যদি একইভাবে আপনাদের সাথে আপনাদের মতো করে যদি তাহলে প্রকাশ্যে তো আমরা কিছুই দেখতাম না। তাদের কার্যক্রম, তারা তো ছাত্র বান্ধব কার্যক্রমের দিকে অগ্রসর হয়নি, তারা হচ্ছে ব্লেমিং, শেমিং, এরপরে হচ্ছে কাদা ছোড়াছুড়ি। আপনি তাদের প্রকাশ্যে অনেক মার খেয়েছে, তারা তো ক্যাম্পাসে উঠতেই পারেনি। আমি সেটাকে অস্বীকার করছি না, আমি তাদের নির্যাতন, কারণ আমরা তো একসাথে আন্দোলন করেছি বিগত সময়ে। আমি যখন 2015 সালে কারাগারে ছিলাম, ছাত্র দলের অনেককে পাইছি, তারা প্রচুর নির্যাতনের শিকার ছিল, যুব দলের অনেককে পাইছি, এবং এখনো পর্যন্ত তাদের সাথে আমাদের একটা ইন্টিমেসি আমরা রক্ষা করে চলি। তো এগুলো তো আমরা অস্বীকার করছি না, কিন্তু আপনাকে নতুন যে জেনারেশনের চিন্তাটা বুঝতে হবে, চিন্তা বুঝে আপনাকে রাজনৈতিক কর্মসূচি এজেন্ডা নিতে হবে। আমি বছরের শুরুতেই আমি একটা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আহ্বান জানিয়েছিলাম যে ছাত্র দলকে আসলে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে, সেটা একটা মিসগাইড হচ্ছেন তারা। তো এই বুদ্ধি পরামর্শটা যে জায়গাগুলো থেকে আসতেছে, এটা কোনো ব্যক্তির জন্য সুখকর না, ধ্বংসাত্মক হয়। পার্টিকুলারলি কোন বিষয়টাকে ঘিরে বলতেছেন আপনি যে পরামর্শ? সেটা যদি আমি বলি যে সেটা বাম ধারার কোনো এক জায়গা থেকে হয়তো পরামর্শগুলো আসতেছে যে কিভাবে করে শিবিরকে ফেস করতে হবে, শিবিরকে কিভাবে করে ব্লেম করতে হবে, শিবিরের বিরুদ্ধে কি ন্যারেটিভ দাঁড় করাতে হবে, অথবা আরো বিভিন্ন জায়গা থেকে, সেটাও গোপনে প্রকাশ্যে বিভিন্ন জায়গা থেকে এসেছে, যেটা আমাদের ইন্টারনাল তথ্যপত্র আমরা পেয়েছি। তো এই জায়গাগুলো যদি তারা আপনাদের বিরুদ্ধে একটা মানে পরিকল্পিতভাবে, ডেফিনেটলি এখানে একটা মানে গ্রুপ চক্র আকারে তারা ঠিক করেছে। এই যে ধরুন আপনি গুপ্ত, এটা তো একটা মানে অহেতুক একটা বিষয়, একবারে মানে সাধারণ শিক্ষার্থীরা হেসে উড়িয়ে দেওয়ার মতো বিষয়। অথচ দেখেন, আমরা আপনাদের এখানে, আমি এর আগে আপনার সেটে এসেছি, সেখানে একই প্রশ্ন, এরপর আজকে আপনি একই কোশ্চেন করেছেন গুপ্ত, এরপর যতগুলো টকশোতে আমি এখন পর্যন্ত গিয়েছি সব জায়গায় একই কোশ্চেন। এরপরে আপনি দেখবেন ছাত্র দলের যত বক্তব্য বিবৃতি আছে, ইভেন তাদের যে মাদার সংগঠন বিএনপি, তারাও যত বক্তব্য, সব জায়গায় একই শব্দ। তো তার মানে হচ্ছে এটাকে আমি বসে ঠিক করে সিদ্ধান্ত নিয়ে একটা এজেন্ডা আকারে নিয়েছি যে শিবিরের বিরুদ্ধে আমাকে এই ব্লেমিং করতে হবে। তো এই ব্লেমিং এর রাজনীতিটা আসলে নতুন জেনারেশন নিচ্ছে না। তার মানে আমরা যেভাবে আপনাদেরকে দেখেছিলাম, এই গুপ্ত শব্দটা বা এই ধরনের নেগেটিভ কিন্তু হাসিনার আমলে ছিল না। আপনারা কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবির পাশাপাশি আন্দোলন করেছেন বিভিন্ন সময়। আমরা জানি যে আপনারা মানে মোটামুটি হাসিনার বিরোধী আন্দোলনে আপনারা একাট্টা এবং একই মতের, একই পথে ছিলেন। হঠাৎ করে হাসিনার পর
কে কার শত্রু হয়ে গেল? মানে এখন কি আপনার শত্রু নাকি আগের জায়গায় আছেন? মানে আমি দেখুন, যদি বলি এখন কি আপনারা আমি যদি আপনাকে বলি 5ই আগস্টের পর আমরা প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে মত বিনিময় করেছি। তো সেখানে ছাত্রদল সহ আমরা সবাইকে দাওয়াত দিয়েছি, কিন্তু ছাত্রদল সেখানে কম্বাইন্ড যে প্রোগ্রামটা হয়েছে কালেকটিভলি সেখানে আসেনি। তো না আসার পর আমরা এরপর আমাদের ফোরামে আলোচনা করেছি যে আমরা তাদের ইন্ডিভিজুয়ালি তাদের অফিসে গিয়ে দেখা করব। তো সেখানে আমরা ওনাদেরকে অ্যাপ্রোচ করেছি এবং ওই সময় আমরা বসেছিও 5 তারিখের ঠিক ইমিডিয়েট পরের টাইমটাতে। তো বসে আমাদের ভিতরে কিছু আলোচনা হয়েছে যে দেখুন, আমরা দলীয়ভাবে সবার আদর্শ ভিন্নতা আছে, আপনার দলীয় কর্মসূচির ভিন্নতা থাকবে, সেটা নিয়ে আপনি অগ্রসর হন, কিন্তু আমরা জাতীয় যে ইস্যুগুলো আছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে যে বিষয়গুলো আছে, অথবা আমাদের দেশটা তো আসলে বিগত সময়ে এটাকে মানে যথেষ্ট পরিমাণে ভেঙে দেওয়া হয়েছে, প্রত্যেকটা কাঠামোকে নষ্ট করে দেওয়া হয়েছে, কালচারগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। তা আমরা সবাই মিলে দেশকে গড়ার স্বার্থে অথবা ক্যাম্পাসগুলোতে সুন্দর পরিবেশ নিশ্চিত করার স্বার্থে যৌথভাবে বসবো, কাজ করব। এবং ওনারা সেখানে একমত হয়েছিল, রাকিব ভাই ছিলেন, নাসির ভাই ছিলেন, আমাদের পক্ষ থেকে আমাদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আমি ছিলাম, কেন্দ্রীয় টিম ছিল। কিন্তু দেখা গেল এখন যখন মাঠের রাজনীতিতে আসছি, তো মাঠের রাজনীতি এসে এমন এমন কিছু শব্দ প্রয়োগ অথবা এমন এমন ভাবে গায়েল করা, যেটা আমি বলেছি শুরুতে, কাদা ছোড়াছড়ির মতো একটা রাজনীতি। তো নতুন কোনো ফ্রেমিং এর রাজনীতিতে না এসে ঠিক আগের ধারা, ছাত্রলীগের যে ধারা, ঠিক একই রাজনীতিটা ওনারা গ্রহণ করেছে। তো এটা তো আমাদের ব্যর্থতা না, এটা ওনাদের ব্যর্থতা। এই কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে পরিকল্পনার অংশই দেখতে পাচ্ছেন। ডেফিনেটলি। কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গি তাদের প্রতি কেমন? আমরা তাদেরকে এখনো ভাই মনে করি। আমি তো প্রায় জায়গায় এমন হয়েছে যে আমার কিছু কিছু আচরণের কারণে কোনো সমালোচক আমাকে বলছে যে ছাত্র দলের প্রতি আপনাদের এই সমস্ত ধৈর্য দেখে আমাদের মেজাজ খারাপ হয়ে যায়, মানে একটু জাস্ট কৌতূহল বশত এমন কিছু সমালোচক অনেক সময় করেছে। তা আমি, আপনি খেয়াল করবেন, রাজশাহী ইউনিভার্সিটিতে এই গত রমজানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ছাত্র শিবির প্রোগ্রামটা এক পাশে ছিল, পাশে ছাত্রদল। তো আমি আসর নামাজ পড়ে যখন বের হলাম, তো শুনতে পেলাম যে ছাত্রদল এখানে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার প্রোগ্রাম আয়োজন করেছে। খুবই চমৎকার। ছাত্রদল, হ্যাঁ, ওনাদের প্রোগ্রাম চলতেছে এবং ওই আমান ভাই ছিলেন কেন্দ্র থেকে প্রোগ্রামের মেহমান। তো আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে বললাম যে চলেন এখানে যাই। বলে যে ওনারা তো দাওয়াত দেয়নি। দাওয়াত দেয়নি কি হয়েছে, আমরা একজনের প্রোগ্রামে যাব, সৌহার্দ্য বিনিময় করব। তো আলহামদুলিল্লাহ আমি সেখানে গিয়েছি এবং ওখানে যারা ছিলেন উপস্থিত, কয়েকজন বিএনপি পন্থী শিক্ষক ছিলেন, খুব চমৎকার ভাবে আমাকে রিসিভ করেছেন। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমাকে কথা বলতে দিয়েছেন ওনাদের এখানে। এই যে সৌহার্দ্যপূর্ণ কালচারের প্র্যাকটিস গুলো, এটা ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সবসময় উদার, এবং আমি এটাও বলছি আজকে যে ভবিষ্যতে আমরা এই বিষয়ে আরো উদার হতে প্রস্তুত আছি। কিন্তু ছাত্রদলকে তো সেটা বুঝতে হবে। ছাত্রদল সেটা বুঝতে পারছেন এবং করছেন। আপনি মনে করছেন যে এটা আসলে কারো না কারো কি বলা যায় না, পরামর্শে অথবা পরিকল্পনার কারণে এমন কিছু করছে, অথবা ভুলও হতে পারে তাদের, এরকম একটা বিষয় আপনি কতক্ষণের আলোচনা যতটুকু বুঝতে পারলাম। আপনার শিবিরের ভিপি হওয়ার পর সেখানে ছাত্র সংসদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের তদারকির দায়িত্ব পালন করেছেন। সেখানে দেখলাম মানে কিচেনে ঢুকে হাফ প্যান্ট পরতে পারবে না, এই ধরনের নিয়ম কানুনের মধ্যে, তদারকির মধ্যে আমরা বিতর্ক তৈরি হতে দেখেছি। তো আপনার দৃষ্টিভঙ্গিটা কি সেই ধর্মীয় কি বলা যায় এটাকে, খুব এক্সট্রিম দৃষ্টিভঙ্গি সেখানে কি আপনারা অ্যাপ্লাই করেছেন, নাকি আসলে ওই ঘটনাটা কি আসলে? আচ্ছা দেখুন, প্রথমত হচ্ছে বিষয়টাকে মিডিয়াতে যেভাবে এসেছে এটা আসলে ততটা তীব্রতা ছিল না। আমি খোঁজ নিয়েছিলাম, হয়তো প্রকাশের ক্ষেত্রে একটু বেশি এক্সপ্রেশনটা হাই হয়ে গিয়েছে। তা আমি এটাকে কখনো ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছি বিষয়টা তা না, বরং আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে আরো সতর্ক হওয়া দরকার। আমরা ইতিমধ্যে তো দেখেছেন সেন্ট্রাল সংসদ থেকে শুরু করে এখন কি হাফ প্যান্ট পরে বা যে কোনো ভাবেই হোক মোটামুটি নিজের পছন্দ অনুযায়ী পোশাক পরে কি কিচেনে রান্না বান্না করতে পারবে কিনা? না দেখুন, এটা পোশাকের বিষয়গুলো ব্যক্তির বিষয়, ব্যক্তি কি পোশাক পরবে এটা তো আমি জোর করে চাপিয়ে দিতে পারি না। হ্যাঁ, আমি হয়তো কাউকে মোটিভেশন করতে পারি, যেমন আপনি আমাকে বলতে পারেন যে আপনার সেটের সাথে মিল রেখে এই পোশাকটা পরলে ভালো হয়, এটা বলতে পারেন। কিন্তু আমার যে পোশাক আছে অথবা আমার রুচির সাথে যেটা যায়, আমার ধর্মীয় মূল্যবোধ, সোশ্যাল যে ভ্যালুস রয়েছে সেটার সাথে যেটা যায়, আমি আসলে ওইটাই জোর করে চাপিয়ে দেওয়ার কখনো প্রশ্নই আসে না। যদি কেউ করে থাকে, ভুল করে থাকে, সেটা আমি মনে করি তার ভুল সংশোধন করা উচিত এবং অবশ্যই করতে হবে। এখন একটু আস্তে আস্তে আমরা মানে শিক্ষাঙ্গন থেকে একটু বাইরে আসতে চাই আপনার সাথে। এতে আপনারা তো এখনো পর্যন্ত কোরআনের আইন চান কিনা জানি না, আজকে পর্যন্ত আপনাদের ধর্মীয় এবং আদর্শিক যে জায়গাগুলি, ধর্মীয় যে জায়গাগুলি, এগুলো নিয়ে এখনো পর্যন্ত একটু সন্দিহান অবস্থাতে সাধারণ মানুষ আছে। কারণ আপনাদের কথাবার্তা, আপনাদের যে কমিটমেন্ট, আমি যে লেটেস্ট
ইয়ে বলি যে আপনারা গতকালকের ঘটনা যে আপনাদের লোগোতে আল্লাহর নাম সরিয়ে ফেলেছে আপনাদের মানে বিশেষ করে জামাত ইসলাম যে বড় সংগঠন রাজনৈতিক সংগঠন, এটি কি মানে কি আপনারা কি আল্লাহর পথ থেকে সরে গেলেন, ব্যাপারটি কি এরকম? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি আপনার মন্তব্যের প্রতি সম্মান জেনে বলবো যে আপনি একটু বড় ভুল করছেন। সেটা হলো ছাত্র শিবির এবং জামাত আদর্শিকভাবে আমাদের মিল রয়েছে, এটা মিল রয়েছে, কিন্তু সংগঠন আমাদের সংগঠন আলাদা, সংবিধান আলাদা এবং সিদ্ধান্ত গ্রহণের ফোরাম আলাদা, সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার আলাদা, সবকিছু আলাদা। তো সে জায়গা থেকে জামাতের যেটা হয়েছে সেটা একান্ত জামাতের যেটা নির্বাহী পরিষদ রয়েছেন অথবা আদর্শ যেহেতু সে জায়গাতে রয়েছে একটা আদর্শিক আমি আসছি। তো সে জায়গা থেকে এটার সঠিক ব্যাখ্যাটা ওনারাই দিতে পারবেন, আমি সে ব্যাখ্যাটা দেওয়াটা নিজের জন্য সমীচীন মনে করছি না। তবে আমি যতটুকু আন্ডারস্ট্যান্ডিং থেকে বুঝেছি ওনাদের সম্ভবত বিগত সময়ে অফিসিয়ালি কোনো লোগো ঘোষণা ছিল না, অর্থাৎ আগে যেটাকে লোগো হিসেবে প্রচার করা হচ্ছে সেটা অফিসিয়াল কোনো স্বীকৃতি বা ওনাদের সংবিধান কোথাও লেখা নেই, হয়তো জাস্ট ব্যবহারের মধ্য দিয়ে এটা সবাই ব্যবহার করে আসছে। আর এখন ওনারা একটা লোগো তৈরি করেছেন, আমি যতটুকু জেনেছি ওনারা সম্ভবত 4-5টা ডিজাইন তৈরি করেছেন, এর মধ্যে থেকে এখনো ফাইনালি কোনো সিদ্ধান্ত নেননি, এতটুকুই আমি জানি। বাট বাকি ব্যাখ্যাটা আসলে আমার কাছে জানা নেই, এটা জামাতের কোনো হায়ার অথরিটির সাথে আপনার কথা হলে সেখান থেকে জানি। আদর্শিক কোনো পরিবর্তন সামনে নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের প্রতি মানুষের একটা ভীতি হলো যে আপনারা ক্ষমতায় গেলে আমি আপনারা বলতে বারবার বুঝাচ্ছি যে আপনারা তো আর ক্ষমতায় যাচ্ছেন, আপনারা ছাত্র সংগঠন পরিচালনা করেন, যেহেতু একই আদর্শ রাজনীতি করেন সে কারণে আমি আপনাকে জাস্ট রেফার করছি জামাত ইসলামের আদর্শের জায়গা থেকে যদি আপনার কাছে কিছু বলবার থাকে যে দেখুন আপনাদের ওখানে কোনো পরিবর্তন নতুন করে পরিবর্তন, আপনার ভীতি হলো আপনারা আসলে পরে ঢাকা ভার্সিটি পুরাটাই বোরকা ভরে ছাত্রীরা যেতে হবে, হ্যাঁ ইউনিভার্সিটিতে, এই ধরনের অনেক চিন্তা ভাবনা আছে। এই দেশে মানুষ বিশেষ করে নারীরা আর বোরকা ছাড়া চলতে পারবে না, এই ধরনের কিছু বিষয় আছে, এসব ব্যাপারে আপনার কোনো অবজারভেশন আছে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে প্রসঙ্গগুলো এনেছেন যে ছাত্র শিবির বা হচ্ছে ইসলামিক দল এরা যদি পাওয়ারে আসে তাহলে মনে হয় সবাইকে অনেক কিছু জোর করে চাপিয়ে দিবে। তো এটাতে ইতিমধ্যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছিল বোরকা চাপিয়ে দিবে, এখনো পর্যন্ত কোনো ছাত্রীকে বোরকা পড়তে আমরা বলেছি বা ফোর্স করছি এরকম আপনি একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না। চাপিয়ে দেওয়া তো সেটা অনেক পরের কথা। তো এই যে বিষয়গুলো প্রোপাগান্ডাগুলো এগুলো আসলে অতীত হয়েছে, যারা ইসলামকে নিয়ে কাজ করেছেন সেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে হয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলা হয়েছিল যে তিনি যে তার ধর্ম গ্রহণ করতেছেন না তাকে তিনি হত্যা করতেছেন। এক মহিলা বৃদ্ধ তিনি পালিয়ে চলে যাচ্ছেন, এই কথা স্বাভাবিকভাবে যে আমি ইসলাম গ্রহণ করব না আমাকে হত্যা করে ফেলবে, তো সে থাকবে কেন ওখানে, তো পালিয়ে চলে যাচ্ছে। পালিয়ে যখন চলে যাচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই মহিলার সাক্ষাতের পর তিনি জিজ্ঞেস করলো যে বৃদ্ধ মহিলা অনেক জামা কাপড় তার বোঝা নিয়ে যাচ্ছেন, তা আপনি এত কষ্ট করে কোথায় যাচ্ছেন? বললো যে মোহাম্মদ নাকি যে ধর্মগ্রহণ করছে না তাকে মেরে ফেলতেছে, এই জন্য আমি এটা ছেড়ে দিয়ে আমার এক আত্মীয়ের বাড়িতে চলে যাচ্ছি দূরে এক জায়গায়। তো তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন মনে মনে, বললেন তা আপনি তো কষ্ট করে নিয়ে যাচ্ছেন, আপনি বোঝাগুলো আমাকে দেন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। তো তখন মহিলা বলল ঠিক আছে তুমি আমাকে সহযোগিতা করো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সে মহিলার বোঝা বহন করে তাকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আসলেন। দিয়ে আসার পর যখন চলে আসতেছেন তখন মহিলা জিজ্ঞেস করলেন যে বাবা তুমি তো অনেক কষ্ট করে আমাকে এখানে পৌঁছে দিলা, আমার এত কষ্ট করে বিপদের মধ্যে সাহায্য করলা, তো আসলে তোমার পরিচয়টা একটু বলো, তোমার সম্পর্কে জানি। তো বলছে যে আমি মুহাম্মদ। তো বলছে কোন মুহাম্মদ? যে আপনি যে মুহাম্মদের ভয়ে পালিয়ে চলে আসতেছেন আমি হলাম সেই মুহাম্মদ। এটা ছিল ইসলামের দৃষ্টান্ত, একদিকে প্রোপাগান্ডা আর বাস্তবতা। ছাত্র শিবিরের ক্ষেত্রে আসলে বিষয়গুলো তেমনই, আমাদের জন্য আমাদেরকে আমাদের বিরোধী যারা আছেন অথবা যারা ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের আদর্শিক মোকাবেলা করতে না পেরে প্রোপাগান্ডা চালায় তারাও ঠিক একই কাজগুলো আমাদের সম্পর্কে করে। এখন আসেন যে ইসলামের যে প্রিন্সিপালস আছে, দেখুন একজন মুসলিম হিসেবে আমি তো এখানে হীনমন্যতার কোনো বিষয় নাই, আমাকে আমার আল্লাহ যে বিষয়গুলো পালন করতে বলছে অথবা অন্য ধর্মের যেমন এখন হিন্দু ধর্মের পূজা চলছে তো তারা তাদের ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। এখন আমার ধর্মের প্রিন্সিপালস আমাকে যেটা বলবে সেটাতে আমি হীনমন্যতা কেন প্রকাশ করব? প্রসঙ্গ হচ্ছে আমি আমার কোনো ইস্যুকে কারো উপর জোর করে চাপিয়ে দিচ্ছি কিনা, দিস ইজ কোশ্চেন। তো যদি সেটা না করে থাকি তাহলে আপনি এটা কেন অহেতুক বিতর্ক তৈরি করার তো প্রশ্নই আসে না। আর আমি আবারও বলছি আমরা ইসলামকে ধারণ করে ইসলামের আদর্শকে ধারণ করে চাই, কোরআনের শাসন চাই, এই চাওয়ার ক্ষেত্রে আপনি কি আপনাদের নিজেদের জন্য চান নাকি সারা বাংলাদেশের জন্য চান? কারণ আমরা তো গণতান্ত্রিক দেশ। জি, আপনার চাওয়া, আপনি যখন ক্ষমতায় আসবেন তখন তো আপনি আল্লাহর আইন চাইবেন এবং কোরআনের শাসন চাইবেন। কোন আদর্শের চাওয়াটা তো মানুষ একা একা চায় না,
এটা কালেকটিভ ওয়েতে মানুষ চায়, যে কোনো সবাইকে নিয়ে করে। এখন সবাইকে নিয়ে কখন সেটা করতে পারে? যখন অধিকাংশ সেটাকে মেনে নিবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তো মক্কা থেকে মদিনা হিজরত করে যেতে বাধ্য হয়েছেন। কেন গিয়েছেন? কারণ মক্কার অধিকাংশ মানুষগুলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে তখনও গ্রহণ করার মানসিকতায় ছিলেন না। কিন্তু একটা পর্যায়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম আদর্শটাই যে তাদের জন্য সঠিক, এবং এটাই যে পৃথিবীতে আলটিমেটলি শান্তি এবং তারা যা চায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, যখন মানুষ এটা উপলব্ধি করতে পেরেছে তখনই তো সে আদর্শকে গ্রহণ করেছে। ইন দ্য সেম ওয়েতে আমরা এটা বলছি না যে আমরা যা চাচ্ছি সেটা বাংলাদেশের মানুষকে কালকে সব গ্রহণ করে ফেলতে হবে, তা না। সে যদি তার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে মানুষ বুঝতে পারে যে এই আদর্শ তাদের জন্য কল্যাণকর, তখন তারা গ্রহণ করবে। আর তারা যদি এখানে অকল্যাণ মনে করে তাহলে তো এখানে গ্রহণ করা ক্ষমতা আসার প্রশ্নই আর থাকছে না। আচ্ছা, ছাত্রলীগ বা আওয়ামী লীগ এই ব্যাপারে বড় ধরনের একটা অভিযোগ আছে আপনাদের, মানে আপনারা ক্রিম খাচ্ছেন অনেকটা। ছাত্রদল পরিবর্তনের পর ছাত্রদল ছাত্রলীগকে রাজপথে মোকাবেলা করে যাচ্ছে, আর আপনারা এই মোকাবেলার দায়িত্ব তো নেনই নাই, বরং আপনারা ছাত্রলীগের সাথে একরকম বোঝাপড়ার রাজনীতি শুরু করেছেন, এরকম একটা বড় অভিযোগ রয়েছে। তো এখন প্রশ্ন হলো যে আপনাদের দৃষ্টিভঙ্গি ছাত্রলীগের প্রতি অথবা আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ আছেই, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে আপনাদের সামনে নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের বর্তমান অবস্থান? আচ্ছা, প্রথমত হচ্ছে ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের বিগত সময়ে যে মানে প্রাসঙ্গিকতাগুলো ছিল, আপনি দেখবেন আমাদের যারা শহীদ হয়েছে ম্যাক্সিমাম ছাত্রলীগের হাতে হয়েছে। আবরার ফাহাদকে বুয়েটে নির্মমভাবে হত্যা করেছে ছাত্রলীগের যারা ছিল তারা করেছে। কেন করেছে? আপনারাই হত্যা করেছেন এরকম কথা তো বলেছে বিএনপির একজন নেত্রী। বিএনপির একজন নেত্রী, দেখুন ওনাদের তো আসলে এখন মিথ্যার একটা লিমিট থাকতে হয়। দেখুন কেন প্রত্যাখ্যিত হচ্ছে, যে আমাকে দেখেন আবার আগের প্রসঙ্গে যেতে হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা তো ভেবেছিলাম যে হয়তো অনেকে জিতে আসবে, আমরাও জিতবো, আমাদেরও একটা প্ল্যান ছিল। কিন্তু এতটা কেন বিপর্যয় হলো? এই বিপর্যয়গুলো তো এখন সবাই সবকিছু দেখে, এখন তো তথ্যের প্রবাহগুলো অনেক ইজি। এখন গ্রামের একজন বৃদ্ধ মানুষও হচ্ছে সে সবকিছু আপডেট জানছে, আপনার ফেস দ্য পিপলের মাধ্যমে জানছে, অন্যান্য প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে জানছে, সবার কাছে সবকিছু ওপেন। এই ওপেন একটা পরিবেশে আপনি যদি একেবারেই মানে সাদাকে কালো বানিয়ে প্রকাশ করেন, মানুষ তো আপনাকে প্রত্যাখ্যান করবে। তখন আপনারা ওই যে ছাত্রলীগ সেজে এসব অত্যাচারগুলো করেছেন, এগুলি বোঝাতে চাচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যাচার, এবং এটা মনে করি একটা মাজলুম সংগঠনের উপর এর চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না। এবং এটার জন্য দেখেন আপনি, এটার জন্য আমরা কিছু বলবো না, আমরা কিছু করব না, এবং এটার পরিণতিটা জাস্ট কিছুদিনের মধ্যে তারা এই বাংলাদেশের মানুষের কাছ থেকে পাবে এই জাতীয় কাজগুলোর জন্য। তো আমি যেটা বলছিলাম, দেখেন ছাত্রলীগের বিচারের ক্ষেত্রে আমরা সোচ্চার ছিলাম। ইভেন এখনো পর্যন্ত ছাত্রলীগের যারা বিচার হয়তো রায় হয়েছে কিন্তু কার্যকর হয় নাই, এই বিষয়গুলো নিয়ে আমরা বক্তৃতা বিবৃতি দিচ্ছি। এবং গত বছর আবরার ফাহাদের যখন শাহাদাত বার্ষিকী ছিল, আমাদের বেশ কিছু কর্মসূচি ছিল, এবারও আমাদের সেই কর্মসূচিগুলো আছে। তো এই জায়গা থেকে দেখুন, কোন একটা অভিযোগ আসলে আপনি শুধু রাজনৈতিকভাবে মোকাবেলা না করে আইনিভাবে মোকাবেলা করুন। আপনি যে অপরাধী আছে তার শাস্তি আপনি দাবি করুন, তাকে শাস্তিটা নিশ্চিত করুন, কিন্তু সেটা না করে আপনি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন মিথ্যাচার দিয়ে পলিটিক্যাল একটা গেইনের জন্য আপনি কার্ড খেলবেন, এটা তো আসলে মানে বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, জি, তারা যদি কোনো ধরনের এই নিষিদ্ধ কার্যক্রম প্রকাশ্যে করতে আসে, এক্ষেত্রে তাদের বড় ধরনের অভিযোগ হলো যে এই তাদেরকে মোকাবেলা করবার জন্য রাজনৈতিকভাবে আর মানে কি বলবো এটাকে জোর জবরদস্তি করে যেখানে যেটা প্রয়োজন সেভাবে কিন্তু করে যাচ্ছে ছাত্রদল বা যুবদল। এক্ষেত্রে আপনাদেরকে দেখা যাচ্ছে। আচ্ছা, তা আমরা কোথায়? আমরা তো ছাত্রলীগের এগুলো ঝটিকা হচ্ছে, এখন ঝটিকা মিছিল কি তাহলে আমরা সারাদিন রাস্তায় বসে থাকবো যে কখন? এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ, সেটা কাজ। এখন এখানে তো একটা কোশ্চেন জাগতেছে, ধরুন একটা ঝটিকা মিছিলকে ছাত্রদল কিভাবে প্রতিহত করছে? ওরা কিভাবে জানতেছে যে এখানে ঝটিকা মিছিল হবে? আর আমাদের তো সাথে ছাত্রলীগের কোনো যোগাযোগ নাই। আমরা যখন একটা কর্মসূচি হয়ে যাচ্ছে 2 মিনিটে তারা ভিডিও দিচ্ছে, লাইভ করছে, এরপরে জানতে পারছি। কিন্তু এখন এটা দায়িত্ব তো আইন শৃঙ্খলা বাহিনী। যেমন বিগত সময়ে আমরা একটা কর্মসূচি দিতাম, আইন শৃঙ্খলা বাহিনী দেখতাম যে তার 3 দিন আগে ওই এলাকা ঘেরাও দিয়ে বসে আছে, কতটা তারা মানে তথ্য সম্পর্কে সচেতন ছিল। কিন্তু এখন আমরা দেখছি যে কর্মসূচি হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তার 2 ঘন্টা 3 ঘন্টা পরে সেখানে যাচ্ছে। এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। কারণ এখানে নতুন একটা কোশ্চেন রেজ হচ্ছে যে ছাত্রদল বা অন্যরা কিভাবে জানতেছে 2 মিনিটের মিছিল সেখানে করবে? কারণ ছাত্রদল চতুর্দিকে সজাগ, তারা সার্বক্ষণিক সজাগ থাকে, তারা কখন শত্রুর আক্রমণ আসে বা কখন শত্রু আবার একত্রিত হয়
একতাবদ্ধ হয়, এই ব্যাপারে হয়তো তারা আপনাদের তারা থেকে বেশি সজাগ সচেতন থেকে এবং সজাগ। তাদের এই সচেতনতাকে আমরা রেসপেক্ট করছি এবং তাদের প্রতি অনুরোধ থাকবে সামনে তারা জানবে যে গোয়েন্দা বিভাগের মাধ্যমে যে জায়গায় কর্মসূচি হচ্ছে ছাত্রদলের সভাপতি যেন আমাকে নক দেয় যে আপনারাও লোক পাঠান, আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। মানে একসাথে করবেন নাকি? হ্যাঁ ইনশাল্লাহ একসাথে করবো, যেহেতু একসাথে প্রসঙ্গটা এসেছে এবং গোয়েন্দা তথ্যটা ছাত্রদলের কাছে আছে, তাহলে ছাত্রদল আমাদেরকে জাস্ট আগে থেকে জানিয়ে দিলে হবে যে ভাই এখানে লোক পাঠান, আমরা লোক পাঠিয়ে দিব। তা ঠিক আছে, এই বলে কি একদম আপনারা কখনোই আপনাদের চোখের সামনে পড়েনি? এটাকে আপনি অন্যভাবে ব্যাখ্যা নিয়ে গেলে আসলে এটা হচ্ছে না, কারণ আমি ব্যাখ্যা দিয়েছি। এখন একটা ঝটিকা মিছিল কোথায় কিভাবে আপনারা কি চান কিনা যে শিবির এই গোয়েন্দা বিভাগের দায়িত্ব পালন করছে? আপনাদের চোখে ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্র সংগঠন অবশ্যই, কারণ এই নিষিদ্ধের জন্য আমরাই চতুর্দিকে, হ্যাঁ তারা চতুর্দিকে যে কার্যক্রম করে আবার নতুন করে শুরু করেছে, এই ব্যাপারে আপনারা কতটুকু এখানে কনসার্ন? এটা দেখুন, আসলে এটা খুব কখনোই কাম্য না। একটা নিষিদ্ধ সংগঠন এভাবে করে মিছিল করছে। আমরা ইতিমধ্যে প্রশাসনের কাছে প্রত্যেকটা জায়গায় এটা বলেছি, যেখানে ডিএমপি কমিশনারের সাথে আমি অনেকভাবে কথা বলেছেন। জি বলেছি আমরা ওনাদেরকে যে এই বিষয়গুলো, যে কনসার্নটার কথা বললাম যে গোয়েন্দা সংস্থা তাহলে কি করছে, ওনারা এইভাবে কেন করছে, এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট আমরা সচেতন আছি এবং আমাদের সাংগঠনিক ভাবেও এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং এটা যাতে কোনোভাবে অতিমাত্রা বেড়ে না যায় এটার জন্য সচেতনতা, এরপর হচ্ছে এটাকে প্রতিহত করা, প্রতিরোধ করা, যা কিছু প্রয়োজন পলিটিক্যালি আমাদের জায়গা থেকে যতটুকু আইনিভাবে ভিত্তি রয়েছে আমরা সেটা করব। আপনাদের সাথে ছাত্রলীগের কোনো যোগাযোগ বা সে ধরনের কোনো কিছু নাই? যেটা এই প্রশ্নটাই একটা ওরা তো বলছে প্রশ্ন, তো আমি তো এমন তো হতে পারে যে আপনাদেরকে বলে দেয় যে আমরা আজকে মিছিল করবো, তোমরা বের হবে না, তো তাহলে ছাত্রদলকে কিভাবে বলে? ছাত্রদল হয়তো যোগাযোগ করেনি তারা ছাত্রদলের সাথে, এটা হতে পারে না? একটা হাস্যকর বিষয় আর কি। এখন আমার এই কথাটা যখন দর্শকরা শুনবে তখন তারা মনে মনে হাসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দর্শকের কাছে এটা ছেড়ে দিলাম। আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। জনাব জাহিদুল ইসলাম, আপনার কাছে আরো দুটি বিষয় নিয়ে প্রশ্ন করবো। একটি হলো খুব আজকে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং সবচেয়ে বেশি জনপ্রিয় একটা টপিক, এটা হলো সাকিব আল হাসান, আমাদের দেশের খুব বড় একজন খেলোয়াড়, জাতীয় ফিগার, সে সাবেক এমপি আওয়ামী লীগের। তার একটি মন্তব্য দেখেছেন, সে সাবেক প্রধানমন্ত্রীকে সে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এ ব্যাপারে আপনাদের অবস্থান দেখছি না, সবাই কিন্তু তাদের এই ভূমিকাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, কিন্তু আপনাদের অবস্থান কোথায়? এখন অবস্থানটা কিভাবে দিতে হবে? একটা কর্মসূচির মাধ্যমে নাকি হচ্ছে একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, অথবা সংবাদ সম্মেলন করে? এটা কিভাবে দিতে হবে? দুঃখ প্রকাশ করলেন কি সাকিবকে ধুয়ে দিলেন সার্জিস, তারপরে ছাত্রদল থেকে বিশাল ইয়ে করা হয়েছে, আপনার এই অবস্থানের প্রতি ঘৃণা জানানো হয়েছে, তারপরে এনসিপির পক্ষ থেকেও ইয়ে করা হয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের মন্ত্রী আসিফ মাহমুদও এই ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। এই তো যাচ্ছে প্রতিক্রিয়া। তো সোশ্যাল মিডিয়াটা তো হচ্ছে একটা প্রতিক্রিয়ার জায়গা, সেখানে আপনি প্রতিক্রিয়া জানাতে পারেন, আমি জানাতে পারি, যে কেউ জানাতে পারে। এখন আপনি যদি পার্সোনাল কোশ্চেন করেন তাহলে সেটা হলো একরকম। এমন আছে হয়তো আমি গত একদিন সোশ্যাল মিডিয়াতে ঢুকার সুযোগ পাই না, এরকম হতে পারে কথার কথা, কিন্তু দলীয়ভাবে কালেকটিভলি আমাদের দলের যারা আছেন তারা অনেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন। আপনি সেটা যদি অবজার্ভ করেন, আপনার টিম থাকে, আপনি তাদেরকে একটু গবেষণা করতে পারেন যে শিবিরের ওভারঅল সেন্ট্রালি অথবা হচ্ছে তাদের যারা জনশক্তি রয়েছে তারা এটা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে কিনা। তো সেটা তো জানাচ্ছে, সোশ্যাল মিডিয়া যে কোনো সময় যে কেউ প্রতিক্রিয়া জানাতে পারে। এখন সাকিব আল হাসানের যে বিষয়টা যদি আমাকে পার্সোনালি কোশ্চেন করেন, সেটা হলো, দেখুন ওনারা একটা প্রফেশনাল জায়গা থেকে ছিলেন এবং প্রফেশনাল জায়গা থেকে রাজনীতি করতে পারেন কি পারেন না আমি সেটাতে যাব না, কিন্তু ফ্যাসিবাদী যে কাজগুলো হয়েছে সেটাকে ওনারা যে নোংরাভাবে সাপোর্ট দিয়েছেন অথবা সহযোগিতা করেছেন, সহায়তা করেছেন, মূলত বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোর কারণে ওনাদের প্রতি তিক্ততা জন্ম নিয়েছে। তো সে জায়গা থেকে তার প্রতিক্রিয়া তো আমরা দেখেছি, 5ই আগস্টের পরেও দেখেছি, পরেও এখনো দেখতে পাচ্ছি। তো সম্প্রতিও তিনি দেখলাম যে আসলে ওনাদের মধ্যে হয়তো একটা অনুশোচনা জন্ম নিবে, আমরা যেটা পার্সোনালি ফিল করি, কারণ মানুষের তো যে কোনো একটা অপরাধের পর তার একটা অনুশোচনা বোধ জন্ম নেওয়াটা উচিত, বা যেটা মানবীয় জায়গা থেকে হয়। কিন্তু আমরা হাসিনা বা আওয়ামী লীগের যারা হার্ডকোর অথবা যারা সফটকোর, যে ভাষায় বলি না কেন, কারো মধ্যে আসলে কোনো অনুশোচনা দেখতে পাচ্ছি না। এতগুলো মানুষকে হত্যা করলো, বাংলাদেশকে এভাবে করে ধ্বংস করে দেওয়া হলো সবকিছুকে। তো সে জায়গায় সাকিব আল হাসান আবার ঠিক আগের কায়দায় তিনি ওনার যে অপরাধ সেটার উপরে খুব ইস্তেকামাত থেকে, স্টিল থেকে কথা বলছেন। এটাকে আমি কখনোই মেনে নিতে পারি না, এবং এটা ফ্যাসিবাদী কায়দার বা ফ্যাসিবাদী জিনিসকে আরো বেশি নিজের উপর কনফিডেন্টের সাথে প্রকাশ করার একটা বই প্রকাশ হিসেবে দেখছি। এখনো ফ্যাসিবাদকেই সমর্থন দিচ্ছে বলে এটা ডেফিনেটলি। শেষ কথা হলো, কতটুকু নির্বাচনের জন্য
প্রস্তুত আছেন জাতীয় নির্বাচনের জন্য? ছাত্র শিবির তো কোনো জাতীয় নির্বাচনে করে না জানি, প্রার্থী দেয় না। মনে করেন কিনা জাতীয় নির্বাচনের জন্য আমাদের দেশের রাজনৈতিক সংগঠনগুলো? আপনি অনেক কিছুই জানেন, কিন্তু আমি 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 তো জানি, কিন্তু আপনার কাছে জানতে চাই সেটাই পরিবেশ বজায় আছে কিনা। কি মনে করেন এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? শেষ প্রশ্ন। আমরা যদি কম্পারিজন করি অথবা একটু স্টাডি করি, সেটা হলো ডাকসু এবং জাকসুতে নির্বাচন যেভাবে হয়েছে এটা আরো শান্তিপূর্ণভাবে হতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে যারাই বুঝতে পারতেছে যে আমার হেরে যাওয়ার একটা সম্ভাবনা, তখনই তারা এক ধরনের মব সৃষ্টি করা, ক্যাওস তৈরি করার একটা প্রবণতা দেখেছি। রাজশাহী ইউনিভার্সিটিতে আপনি দেখবেন এখন পর্যন্ত 4বার ডেট চেঞ্জ করা হয়েছে। এর মধ্যে ফার্স্ট টাইম যেদিন মনোনয়ন উত্তোলনের সর্বশেষ দিন ছিল, সেদিন ছাত্রদলের যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি গিয়ে নির্বাচন কমিশন অফিস ভাঙচুর করলেন। তো এই কালচারটা তো আসলে কোনো গ্রহণযোগ্য না। এখন আমি নির্বাচন করতে পারছি না অথবা আমার জয়ী হওয়ার সম্ভাবনা নেই, এজন্য আমি টোটাল পরিবেশটাকে একটা বিশৃঙ্খলতার দিকে ঠেলে দিব, একটা মব ক্রিয়েট করব। তো এই আশঙ্কাটা একবার উড়িয়ে দেওয়া যায় না জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, কারণ একটা ক্যাম্পাসে ছোট্ট একটা এরিয়া, সেখানে ভোটার সংখ্যা খুবই লিমিটেড, এরপর হচ্ছে সবগুলো মিডিয়ার চোখ ওইখানে থাকছে, এরপরে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় সাপোর্ট ছিল। কিন্তু জাতীয় নির্বাচনে যখন এট এ টাইম সব জায়গায় হবে, আমি পার্সোনালি আমার অভিমত হচ্ছে যে অনেক বিশৃঙ্খল হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা হতে পারে। সরকারকে মনে করেন যে হ্যান্ডেল করতে পারবে? সরকারকে তো পারা উচিত, কারণ নির্বাচন কমিশন যেভাবে আছে সরকারের সাপোর্ট নিয়ে পারবে কিনা? সরকারের পারা উচিত, কারণ হচ্ছে এভাবে তো ওনারা কতদিন ক্ষমতায় থাকবে? ওনাদেরকে তো এখানে লং টার্ম ক্ষমতা রাখা যায়। ওনাদেরকে কয়েকটা বেসিক কাজ দিয়ে মূলত বসানো হয়েছিল। এর মধ্যে গণহত্যার বিচার ছিল, সংস্কার ছিল, একটা জাতীয় নির্বাচন ছিল। তো ওনারা এই দুইটা নিয়ে অনেক কাজ করছেন, কিন্তু দৃশ্যমান আসলে উল্লেখযোগ্য কিছুই হয় নাই, যেটা আপনারা সবাই এই বিশ্লেষণটাই করছেন। এখন ওনাদের কাছে আর 3 নম্বর কাজটা হলো জাতীয় নির্বাচন। এখন ওইটা ওনারা কি প্রক্রিয়া করতে পারবে? 3 নম্বরে পাস করবে কোনো? কিন্তু এখন প্রসঙ্গটা হচ্ছে যে ওনারা তো এইভাবে কাজও করতে পারছেন না, আবার এইভাবে ওনারা তো এখানে কন্টিনিউ করারও কোনো মানে হয় না। তো নির্বাচিত গভর্নমেন্ট আসা দরকার, কিন্তু সেটা কিভাবে আসবে সেটা এখন পর্যন্ত আমার কাছে পার্সোনালি চূড়ান্তভাবে পজিটিভ কিছু একেবারে পজিটিভ দেখছি না। তবে এটা পজিটিভ হওয়া দরকার এবং এটা জাতীয় ঐক্য দরকার, তাহলে জাতীয় ঐক্য দরকার, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। জনাব জাহিদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের ফেজ দ্য পিপলের দর্শকদের জন্য আপনি আপনার বর্তমান অবস্থার রাজনৈতিক এবং আমাদের পুরো দেশের যে রাজনীতি, আপনাদের ছাত্র রাজনীতি সব নিয়ে আপনি আমাদেরকে অবহিত করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে শেষ করছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে থাকুন ফেজ দ্য পিপল, আমাদের সাথে থাকুন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ছাত্র শিবিরের সভাপতি যা যা বলেছে তার সাথে আপনারা একমত, আর না হলেও আপনাদের মতামত আপনারা যাবেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, অন্য সময় দেখা হবে। আসসালাম।